রাসেল ও রনি জঙ্গলের পাশেই ঘুড়ি ওড়াচ্ছিল। ঠিক সে সময় রনির পায়ের কাছ দিয়ে যাচ্ছিল এক বিষাক্ত সাপ। ঘুড়ি ওড়ানোর কারণে কেউই সেটা খেয়াল করেনি, আর রনি সেই সাপের গায়ে পা দিয়ে চলে যায়। আর অমনি সাপটা ঘুরে রনির পায়ে কামড় বসায়। রনি এক মুহূর্ত দেরি না করে সেখানে জ্ঞান হারায়। এই রনি, রনি কি হলো তোর? রনি, তুই অজ্ঞান হয়ে গেলি কেন রে রনি? রাসেল আর দেরি না করে রনিকে কোলে নিয়ে বাড়ি যায়। খিরে রাসেল, রনির কি হয়েছে? জানি না মা, আমরা তো ঘুরে উড়াচ্ছিলাম, তখন হুট করেই রনি অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাড়াই দিচ্ছিল না, তাই আমি তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসলাম। রনি, ও রনি, বাবা, এই বাবা, ওঠ, কি হলো তোর? বাবা রনি। কি গো, কি হলো? আরে আরে, রনির পায়ে তো সাপের কামড়ের দাগ। মানে ওকে কি সাপে কামড়ালো? কিরে রাসেল, তুই দেখিসনি? এখন কি হবে গো তাহলে? আমি এক্ষুনি ওঝা ডেকে আনছি। রনির বাবা তাড়াতাড়ি গিয়ে ওঝাকে ডেকে নিয়ে আসে। ততক্ষণে রনির পুরো শরীর নীল হয়ে গেছে। বাবা, আপনি একটু তাড়াতাড়ি দেখুন, আমার ছেলেটার কি হলো? ওর যে পুরো শরীর নীল হয়ে গেল। আমার ছেলেটার কি হলো? ওকে ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। এ কি, ওকে যে সাপ কামড়েছে সেটা তো অনেক বিষাক্ত সাপ। এই সাপের বিষ দিয়ে আমি নামাতে পারবো না। আপনি কি বলছেন বাবা? তাহলে আমার ছেলের এখন কি হবে? আপনি কিছু একটা করেন বাবা। আমার যে কিছুই করার নেই, তবে ওকে সুস্থ করার একটা উপায় আছে। কি উপায় বলুন বাবা, বলুন তাড়াতাড়ি। সেই উপায় যে বড়ই কঠিন। সামনের যে জঙ্গল আছে সেই উত্তরের বনের পাশে আছে এক কালো পাহাড়, সেটার কথা কেউ জানে না। সেই পাহাড়ের চূড়ায় আছে এক রক্তজবা। সেই রক্তজবা ফুলের রসে এই বিষাক্ত বিষ নামানোর ক্ষমতা আছে। তবে সেই ফুল আনা মুখের কথা নয়, সেখানে আছে এক অভিশপ্ত নাগিন। সেই নাগিন এত সহজে রক্তজবা ফুল আনতে দিবে না। আমি যাব সেখানে, আমার ভাইকে যেভাবেই হোক সুস্থ করে তুলবো আমি। না বাবা, তুই যাস নে, যদি তোরও কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? না মা, আমার ভাইকে আমি সুস্থ করে তুলবই, যত বিপদই হোক না কেন। ঠিক আছে, তবে তুমি যাও সেখানে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, সেখানে সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ওঝার কথা মতো রাসেল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার মা তাকে বারবার বাধা দিলেও সে শোনে না। ওঝার বলে দেওয়া পথ অনুসরণ করে এগিয়ে যায় রাসেল। অনেক দূর হাঁটার পর সে পাহাড়ের কাছে পৌঁছায়। এই তো সেই কালো পাহাড়ে চলে এসেছি। এবার পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারলেই সেই ফুল হাতের কাছে পাবো। অনেক কষ্টের পর রাসেল পাহাড়ের চূড়ায় উঠে যায়। পাহাড়ের চূড়ায় তো উঠে গেলাম, এইবার সেই রক্তজবা ফুলটা কোথায় খুঁজে দেখি। না, এভাবে সময় নষ্ট করলে চলবে না। না জানি ভাইয়ের এখন কি অবস্থা, দেখি আর একটু খুঁজে। এই বলে রাসেল সামনে এগিয়ে যায়। আর হঠাৎ ওর চোখে পড়ে পাহাড়ে ঘেরা একটা রক্তজবা গাছ। ও সামনের দিকে এগিয়ে যায়। সেখানে যেতেই দেখতে পায় এক গলা কাটা নাগিন সেই গাছ পেঁচিয়ে শুয়ে আছে। রাসেল তা দেখে অনেকটা ঘাবড়ে যায়। আরে এ কি, এইখানে তো একটা সাপ, কিন্তু এই সাপের তো মাথা নেই। আর এখানে কেন আছে? কে তুমি? কে আর এখানে কি করছো? তোমার এত বড় সাহস! আরে এ কি, তুমি কথা বলছো কি করে? তোমার তো মাথা নেই। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি এখানে এসেছি একটা রক্তজবা ফুল নিতে। এই ফুল নিলে যে আমার ভাই সুস্থ হয়ে যাবে। তবে তার আগে বলো, তোমার এই হাল কেন হলো? আমি এক অভিশপ্ত নাগিন। বহুদিন আগে এক ঋষি বাবা অভিশাপ দিয়েছিলেন, তার জন্য আমার এই অবস্থা। আমি তার ধ্যান ভঙ্গ করেছিলাম, যার কারণে তিনি রেগে গিয়ে আমায় অভিশাপ দিয়েছিলেন আমি যতদিন বাঁচবো মাথা ছাড়াই বাঁচবো। তখন থেকে আমি মাথা ছাড়াই আছি। আর তার সাথে তিনি এও অভিশাপ দিয়েছিলেন আমি যতদিন বাঁচবো ততদিন এই রক্তজবা গাছের পাহারা দেব। তার মানে ওঝা তোমার কথাই বলেছিল? আচ্ছা, তবে এর থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, যাতে করে তুমি আবার আগের রূপ ফিরে পাও? হ্যাঁ আছে, তবে
তা এত সহজ নয়। আমার আগের রূপ ফিরে পেতে হলে সেই ঋষি বাবার প্রয়োজন। একমাত্র তিনিই পারেন আমাকে সেই অভিশাপ থেকে মুক্ত করতে। তবে সেই ঋষি বাবা কোথায় আছে তা আমি জানি না। ঋষি বাবা কোথায় আছে আমি তা খুঁজে বের করব, আর তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে দিব। তবে তার আগে যে আমাকে ওই রক্তজবা ফুল দিতে হবে তোমায়। তুমি এই ফুল দিয়ে কি করবে? এই যে সে কোনো ফুল নয়। আমার ভাইকে এক বিষাক্ত সাপে কামড়েছে। বাবা মা ওঝা ডাকার পর তিনি বললেন এই বিষ কিছুতেই নামানো সম্ভব না, তবে একটা উপায় আছে, আর তা হলো রক্তজবা। এই রক্তজবা ফুল নিয়ে গেলে তার রস গায়ে দিলেই তবেই সুস্থ হবে আমার ভাই। দয়া করে তুমি আমায় একটা ফুল দাও, আমি কথা দিচ্ছি আমি তোমায় তোমার আগের রূপে অবশ্যই ফিরিয়ে দিব। ঠিক আছে, তবে নিয়ে যাও ফুল। একটা কথা মনে রেখো, যদি তুমি তোমার কথা খেলাফ করো তবে এর ফল ভালো হবে না। তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসব, কথা দিলাম। এরপর নাগিন রাসেলকে রক্তজবা ফুল দিয়ে দেয়। রাসেল সেই ফুল নিয়ে ফিরে আসে। এরপর ওঝা সেই ফুলের রস করে রনির পায়ে লাগিয়ে দিতেই ও সুস্থ হয়ে যায়। তখন রাসেল বলে, আমাকে যে আবার সেখানে যেতে হবে। আমি যে নাগিনকে কথা দিয়ে এসেছি আমি আবার তার আগের রূপ ফিরিয়ে দিব। সেখানে গেলে তো বিপদ হবে। আমাকে খুলে বলো তো সেখানে কি হয়েছিল। এরপর রাসেল সমস্ত ঘটনা খুলে বলে, যা কালো পাহাড়িতে ঘটেছিল। আমি জানি সেই ঋষি বাবা কোথায় আছে। কালো পাহাড়ির নিচে যেই বনটা আছে সেই বনের শেষ সীমানায় ঋষি বাবার আশ্রম। সেখানে গেলেই তুমি তাকে পাবে। তবে একটা কথা মনে রেখো, তিনি যদি ধ্যানে থাকে তবে কিছুতেই তার ধ্যান ভাঙিও না। আপনাকে অনেক ধন্যবাদ, আমি এবার তবে আসি। রাসেল আবারও বেরিয়ে পড়ে ঋষি বাবাকে খুঁজতে। ওঝার কথা মতো কাল বনের শেষ সীমানায় আশ্রম খুঁজে পায় রাসেল। এ কি, তিনি তো ধ্যানে বসেছেন। আমি কিছুতেই তার ধ্যান ভঙ্গ করতে পারি না। আমি এক কাজ করি, আমি এখানেই তার ধ্যান ভাঙার অপেক্ষা করি। রাসেল সেখানেই দাঁড়িয়ে থাকে ঋষি বাবার ধ্যান ভাঙার অপেক্ষায়। সারাদিন এভাবেই কেটে যায়। যখন সূর্য অস্ত যায় তখন ঋষি তার চোখ খোলে আর বলে, কে তুমি বাছা? আমি রাসেল, আপনার কাছে এসেছিলাম। এসে দেখে আপনি ধ্যান করছেন, তাই আপনার ধ্যান ভাঙার অপেক্ষা করছিলাম। যদি আমার কারণে আপনার ধ্যান ভেঙে থাকে তাহলে আমি দুঃখিত। না বাছা, তোমার জন্য আমি ধ্যান ভাঙিনি। বলো কেন এসেছো তুমি আমার কাছে? রাসেল কালো পাহাড়ের সমস্ত কথা ঋষি বাবাকে খুলে বলে। সেই দুষ্টু নাগিন আমায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার লেজ দিয়ে আমায় আঘাত করেছিল, যার কারণে আমার ধ্যান ভেঙে যায়। আমি রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিলাম। নাগিন তার কাজের জন্য শিক্ষা পেয়েছে। এবার আপনি তাকে তার আসল রূপে ফিরিয়ে দিন। আমি যে তাকে কথা দিয়েছি একটা রক্তজবার বিনিময়ে আমি তাকে তার আসল রূপ ফিরিয়ে দিব। তুমি চিন্তা করো না বাছা, সে তার আগের রূপ ফিরে পেয়েছে। সত্যি বলছেন? কিন্তু কি করে? আমি তাকে অভিশাপ দেওয়ার পর তার আগের রূপ ফিরে পাওয়ার কোনো উপায় দেইনি ঠিকই, তবে আমি জানি যদি কোনোদিন কোনো মানুষ সৎ মনে নাগিনের মুক্তি চায় তবে নাগিন আবার আগের রূপ ফিরে পাবে। তখনই নাগিন সেখানে আসে। আমি আবার আমার আগের রূপ ফিরে পেয়েছি। তোমাকে ধন্যবাদ বালক। ঋষি বাবা, আমি আমার কাজের জন্য লজ্জিত। আমাকে আপনি ক্ষমা করুন। আমি আর কখনো এই বনে আসবো না। যা, চলে যায় এখন এখান থেকে। আমি আমার কথা রেখেছি। এবার আমি আসি ঋষি বাবা। মধু নামে একজন কৃষক ছিলেন। মধু একজন পরিশ্রমী মানুষ ছিলেন, যিনি তার ফসল এবং পশু পাখির প্রতি যত্নবান হয়ে দিন কাটাতেন। বউ, এখন কিছুদিন তুমি জমি ও পশু পাখির দেখাশোনা করবে। আমি এবছরের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করার জন্য নিকটবর্তী শহরে যাব। আমার দুই ছেলে কোথায়? তাদেরকে আমার কাছে আসতে বলো। আমার কিছু কথা আছে তাদের সাথে। ওরা তো এখনো ঘুমাচ্ছে। তুমি একটু বসো, আমি ওদের ডেকে নিয়ে আসছি। ওদের কি আর তোমার কথা শোনার সময় আছে? আগে তো যাও, আমি বুঝে নিব ওদের কি বলতে হবে। এসব নিয়ে তোমাকে একদমই ভাবতে হবে না। ঠিক আছে, যাচ্ছি। দেখো তোমার কথা শোনে কিনা। আমি তো হাজার বলেও তাদের কোনো কথা শোনাতে পারি না।
এতক্ষণে আমি ওদেরকে সবকিছু বুঝিয়ে দিতাম। তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো? আগে তো যাও, তারপর দেখছি কি হয়। মধুর বউ তাদের ছেলেদের ডাকতে যায়। এখনো তোরা ঘুমিয়ে আছিস? বেলা তো কম হলো না, এতক্ষণ কেউ পড়ে পড়ে ঘুমায়? তোর বাবা তোদের ডাকছে, তাড়াতাড়ি উঠে আয়। কেন মা, আমরা এখান থেকে উঠতে পারবো না, আর একটু ঘুমাতে দাও আমাদের। তোর বাবা শহরে যাবে, তাই তোদের ডাকছে, ওঠ তাড়াতাড়ি, তোর বাবা আবার রাগ করবেন। তারপর তারা ঘুম থেকে উঠে তার বাবার কাছে যায়। বাবা, আমাদের কি বলবে? মা বলছিল তুমি শহরে যাচ্ছ। ছেলেরা, আমি বিশ্বাস করি যে আমি দূরে থাকাকালীন তোমরা খামারের যত্ন নিবে। মনে রাখবে, সততা ও কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। জয় এবং বিজয় মাথা নেড়েছিল, কিন্তু তাদের বাবার দৃষ্টির বাইরে যাওয়ার সাথে সাথেই তারা একটি পরিকল্পনা করতে শুরু করে। বাবা আমাদের খুব বিশ্বাস করেন, কিন্তু আমি কোনো রকম পরিশ্রম করতে পারবো না। আমি মনে করি আমাদের বাবার থেকে কিছু টাকা নেওয়া উচিত এবং নিজেদের জন্য রাখা উচিত। জয় রাজি হয় এবং তারা একসাথে তাদের বাবার উপার্জন থেকে কিছু টাকা চুরি করার পরিকল্পনা নিয়ে আসে। কিন্তু বাবা তো আমাদের সবসময় সৎ থাকতে বলেছে, আমাদের এটা করা কি ঠিক হচ্ছে? আমরা এখন যদি চালাকি না করি তাহলে বাকি জীবন আমাদের কষ্টে কাটাতে হবে, আর বাবা বুঝতেই পারবে না আমরা টাকা নিয়েছি। চল আমরা এখান থেকে খামারের দিকে যাই, যেন বাবা কিছু বুঝতে না পারে। কিছুদিন পর মধু শহরের বাজার থেকে ফিরে আসে। আগে একটু খামারের দিকে যাই, দেখি আমার ছেলে দুইটা খামারের কেমন যত্ন নিয়েছে। নিশ্চয়ই আমার ছেলেরা সব কাজ ভালোভাবেই করেছে। বাবা, তুমি চলে এসেছো। আমরা কিন্তু খামারের গরুগুলোর অনেক যত্ন করেছি। আমরা দুই ভাই রাত দিন খামারের দেখাশোনা করেছি। আমি খুবই খুশি হয়েছি তোরা আমার অনুপস্থিতিতে খামারের যত্ন নিয়েছিস। এবার চল, এখন আর কিছু করতে হবে না। তারা বাড়ি চলে আসে। তোমরা চলে এসেছো, ঘরে চলো, তোমাদের একসাথে খেতে দিচ্ছি। আর পণ্যের দাম কেমন পেলে? আমাদের বাজারের চাইতে শহরের পণ্যে অনেক বেশি দাম। খুব ভালো টাকায় পণ্যগুলো বিক্রি হয়েছে। এখন থেকে আমার দুই ছেলে সবকিছু শহরে বিক্রি করবে। তুমি যা বলবে আমরা তাই করব বাবা, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। এখন থেকে সংসারের সবকিছু আমরা দুই ভাই মিলেই সামলাবো। তোরা আমায় চিন্তামুক্ত করলি রে। এখন সংসারের সব দায়িত্ব তোদের। আমি আর এখন থেকে কিছুই করব না। এত তাড়াতাড়ি নিজের দায়িত্ব ছেড়ে দিচ্ছ কেন? হ্যাঁ, ওরা কি সব সামলাতে পারবে? কেন পারবো না মা, এখন তোমার ছেলেরা বড় হয়েছে, আমরা দুই ভাই মিলে সবকিছু ঠিকঠাক ভাবে সামলে নিব। তোমার যা ভালো বোঝো তুমি তাই করো, আমি কিছু বললেও তো আর শুনবে না। অনেক পরিশ্রম হয়েছে, এবার একটু বিশ্রাম নাও। বউ, আমি ঘরে কিছু টাকা রেখেছিলাম, টাকাগুলো কোথায় গেল? আমি তো তোমার টাকা দেখিনি, তোমার ছেলেদের জিজ্ঞেস করো, ওরা হয়তো কোনো কাজে টাকা খরচ করতে পারে। আমি আমাদের ছেলেদের সৎ এবং পরিশ্রমী হতে বিশ্বাস করি। আর যদি তোমরা টাকা নিয়ে থাকো তবে আমি এক্ষুনি পরিষ্কার হওয়ার জন্য অনুরোধ করছি। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমরা বাবার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমাদের অবশ্যই জিনিসগুলো ঠিক করতে হবে। ঠিকই বলেছিস রে ভাই, আমরা বাবার সাথে চালাকি করে কি করব? সত্যি যদি আমরা চালাক হতাম তাহলে এমন কাজটা কখনোই করতাম না। এটা আমাদের অন্যায় হয়েছে। আমরা নিজেদের অন্যভাবে প্রমাণ করব। আমরা সব কাজ চালাকির সাথে করব, তবে আমরা কাল সকালে আমাদের ভুল বাবার সাথে স্বীকার করব। হ্যাঁ ভাই, বাবা নিশ্চয়ই আমাদের ক্ষমা করবে। আর বাবা আমাদের খুব ভালোবাসে, তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা না করে থাকতে পারবে না। পরের দিন সকালে জয় এবং বিজয় তাদের বাবার কাছে আসে। বাবা, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। দয়া করে তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, এতে জয়ের কোনো দোষ নেই। আমি ওকে বলেছিলাম এমন কাজ করতে। তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোরা আমার ছেলে হয়ে এমন কাজ করতে পারলি? তোদের আমি খুব বিশ্বাস করতাম, তোরা আমার বিশ্বাস এভাবে ভেঙে দিলি।
মধু হতাশ কিন্তু ক্ষমাশীল ছিল। বউ, ওদের উপর রাগ করছো কেন? আমি এইটা ভেবে আনন্দিত যে আমার ছেলেরা সঠিক জিনিসটা বেছে নিয়েছে। মনে রাখবে, প্রলোভন তোমাদের বিপদের পথে নিয়ে যেতে পারে, তবে সংশোধন করতে দেরি হয় না। তুমি ওদের কোনো শাস্তি না দিয়ে এত ভালো ভালো কথা কিভাবে বলছো? আমি তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। শাস্তি কোনো সমাধান হতে পারে না। আমি বিশ্বাস করি ওরা দুই ভাই অনেক চালাক, আর ওরা সবসময় এমন চালাকি করে সবসময় বাধা বিপদ পার করবে। তুমি তো সবসময় ওদের সাহস দিয়েই যাচ্ছ, কিন্তু আজ যদি ওরা অনেক বড় অন্যায় করতো তখন কি করতে? আমার ছেলেরা যেহেতু অন্যায় স্বীকার করতে শিখে গিয়েছে, তাহলে আর কোনো অন্যায় করবে না। সেই দিন থেকে জয় এবং বিজয় সততা এবং কঠোর পরিশ্রমের মূল্য শিখেছিল এবং তারা আর কখনো প্রলোভনের কাছে নতি স্বীকার করেনি। আমি আমার ছেলেদের প্রতি গর্বিত। আমার ছেলেরা সবসময় সততার সাথে চলবে। আজ থেকে আমার পরিবারটি নৈতিকতা ও সততা ভাগ করে মূল্যবোধের দ্বারা একত্রিত হয়ে সুখের সাথে বসবাস করবে। আমি আমার ছেলেদের আবার পরীক্ষা করতে চাই, ওরা চালাকির সাথে সব কাজ করতে পারে কিনা। তুমি আবার তোমার ছেলেদের পরীক্ষা করবে? তুমি তো চোখ বন্ধ করে তোমার ছেলেদের বিশ্বাস করো। বাবা, আমরা দুই ভাই মিলে একটা ব্যবসা করতে চাই। তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা দুই ভাই একটু শহরে যেতে চাই। ঠিক আছে, তোরা যেতে পারিস। ব্যবসার কাজে আমি তোদের কোনো বাধা দিব না, তবে একটা কথা মাথায় রাখবি, দুই ভাই সবসময় মিলেমিশে থাকবি। ঠিক আছে বাবা, তোমার কথা সবসময় আমাদের মনে থাকবে। এখন তাহলে আমরা রওনা হব, আর আমরা জঙ্গলের পথ ধরে যাব, যেন খুব সহজেই আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারি। তাহলে ঠিক আছে বাবা, তোরা খুব সাবধানে যাবি আর খুব তাড়াতাড়ি ফিরে আসবি। তবে পথে কোনো বিপদ হলে দুই ভাই চালাকির সাথে মোকাবেলা করবি, ঠিক আছে? তারপর জয় এবং বিজয় তাদের ব্যবসার উদ্দেশ্যে জঙ্গলের পথ দিয়ে বের হয়। ঠিক তখন একদল ডাকাত তাদের সামনে আসে। তোদের সাথে যা কিছু আছে সবকিছু দিয়ে তারপর এখান থেকে যাবি, তা না হলে এখান থেকে জীবন নিয়ে যেতে পারবি না। তাড়াতাড়ি সব বের কর। আমরা দুই ভাই একসাথে যাচ্ছি, তোমরা ভাবলে কি করে যে আমাদের কাছে কিছু থাকতে পারে? আমরা দুই ভাই সবসময় একসাথে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন মনে করি না, আর আমাদের কাছে কোনো টাকা পয়সাও নেই। ভালোই ভালোই বলছি, সব দিয়ে দে। তোরা দুই ভাই একসাথে থাকলে তাতে আমার কি? যা আছে মাটিতে ফেলে দে বলছি। এখনই কিন্তু শরীর থেকে মাথাটা নামিয়ে দিব। জয় এবং বিজয় মাটিতে লুটিয়ে পড়ে। আমাদের যা ছিল, মানে আমাদের জীবনটাই ছিল আমাদের সাথে। এই নাও আমাদের কাছে যা ছিল, তাই মাটিতে রেখে দিয়েছি। তাছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। আমার মনে হচ্ছে লোকগুলা পাগল। তোদের সাথে আর কিছুক্ষণ কথা বললে আমি নিজেই পাগল হয়ে যাব। আমি বরং অন্যদিকে যাই, অন্যদিকে আরো বেশি টাকা পয়সা ডাকাতি করতে পারবো। তারপর ডাকাতের দল সেখান থেকে চলে যায়। সত্যি ভাই, তোর চালাকির জবাব নেই। চল তাড়াতাড়ি, আমাদের আবার বাড়ি ফিরে আসতে হবে তো, আর বাবাকে আমাদের চালাকির কথা বলতে হবে। দেখবি, বাবা শুনে খুব খুশি হবে। বেশ কিছুদিন পর তারা ব্যবসার কাজ শেষ করে বাড়ি চলে আসে। বাবা, পথে আমাদের সাথে খুব হাস্যকর একটা কাজ হয়েছে, তুমি শুনলে খুব খুশি হবে। আমি সবকিছুই জানি। তোদের পরীক্ষা করার জন্যই আমি ডাকাত পাঠিয়েছিলাম, তবে চালাকির সাথে তোরা তার মোকাবেলা করেছিস। সামান্যতেই ডাকাতের দলগুলোকে হারিয়ে দিতে পেরেছিস। সাব্বাস, তোরা এভাবে এগিয়ে যা। আমার দোয়া সবসময় তোদের সাথেই আছে। তুমি পারো বটে, তুমিও কিন্তু ওদের দুই ভাইয়ের চেয়ে কম না।